আজ 3 এপ্রিল 2026। আমি সৌম্য আজকে অ্যানালাইজ করছি একটা ডাইরেক্ট মব কনফ্রন্টেশন যেটা ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে ঘটে গেল এবং সেটা আমাদের ঘটল গর্বের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে। 1 এপ্রিল 2026 মালদা কালিয়াচকে বিডিও অফিস ঘেরাও করে 10 ঘন্টার যে হস্টেজ ক্রাইসিস তৈরি করা হলো, সেখানে স্টেট অফিসিয়ালদের পর্যন্ত আটকে রাখা হলো। 7 জন সার্ভিং জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3 জন মহিলাও ছিলেন, তাদেরকে কমপ্লিটলি সারাউন্ড করে একটা গভর্নমেন্ট কমপ্লেক্সের ভিতরে ট্র্যাপ করে বেশ কিছু হাজার লোক, এজিটেটেড ক্রাউড যাদেরকে আমরা বলতে পারি, তারা কিন্তু ঘিরে ধরে রাখলো। আজকে সুপ্রিম কোর্টের ডাইরেক্ট অর্ডারে কিন্তু তারা আজকে এসছিলেন। মানে কাজটা তাদের কি ছিল? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে এসআইআরটাকে কিভাবে এক্সিকিউট করতে পারবে। এসআইআর একটা ম্যাসিভ কোর্ট ম্যান্ডেট ইলেকটোরাল রোল ক্লিন আপ এক্সারসাইজ, যার কাজ হলো ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার, ইল্লিগাল ভোটার বা যাদের কাছে, তাদেরকে রিমুভ করে যাতে প্রপার ভোট হয়, ডেমোক্রেসিকে যাতে ধরে রাখতে পারে, সেই এসআইআর। এই এসআইআরটাকে কোনো না কোনোভাবে সফল হতে দিতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। আজকের 60 লাখের উপর আনকন্ট্রোভার্সিয়াল এন্ট্রি রিমুভ করা হয়েছে, যাদের মৃত্যু হয়ে গিয়েছে বা বিভিন্ন কারণে তারা ডুপ্লিকেট রেখেছেন তাদের নাম। তো সেইগুলো তো হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আর যারা আমাদের এখানটায় ঘুষপেটিয়া, যারা বর্ডার ক্রস করে ক্রস করে ঢুকেছে, তাদের জিনিসগুলো যে মানে সিজড হবে, তাদের নাম আসবে না, এটাও তো স্বাভাবিক। আপনারা যদি নিজেদের আশেপাশেও তাকাই, দেখবেন যে এরকম কিছু লোকজন আপনি দেখতে পাচ্ছেন যে যারা ক্লাস 4-এ থাকতে চলে এসে তার বাবা মারা তারা এইভাবে জিনিসগুলো চলে যাচ্ছে, তাদের কিন্তু কোনো অ্যাকচুয়াল অফিসিয়াল কাগজপত্র নেই, কোথাও একটা জায়গা দখল করেছিল, পর পর 4টে প্রজন্ম এইভাবে কাজ করে গিয়েছে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এই ক্রাইসিসের ব্যাপারে অ্যালার্ট করে এবং উনি ইমিডিয়েটলি লোকাল পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ব্যাকআপের জন্য তখন কন্ট্যাক্ট করেন, কিন্তু তারপরেও কিন্তু কাজ কিন্তু ঠিকভাবে হয়নি, যদিও সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ছিল। এই হাই লেভেল অ্যালার্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়েছিল, রাত্রি 8:30 পর্যন্ত কোনো এফেক্টিভ ইন্টারভেনশন হয়নি। মানে আপনি ভাবতে পারছেন, জুডিশিয়াল অফিসারদের ফাইনালি রাত 8টা নাগাদ পুলিশের সিকিউরিটি এবং কিছু একটা পার্সোনাল হেভি কন্টিনজেন্টের মানে আর্মি গিয়ে ইভাকিউট করছে। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। এই মিডনাইট ইভাকিউশনের সময় ম্যাজিস্ট্রেটদের ক্যারি করা, কনভয়ের উপর ফিজিক্যালি অ্যাটাক করা বা ইট পাথর ছোঁড়া কাশ্মীরের মতন, মানে আপনি যদি শোনেন যে ভারতবর্ষে কোথায় ইট পাথর ছোড়া হচ্ছে, সেটা কাশ্মীরের পর কিন্তু পশ্চিমবঙ্গেই হতে পারে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত, জয়মাল্য বাগচি এবং যারা আরো জাজেস বেঞ্চ আছে, তারা কিন্তু সুও মোটো লাগিয়ে দিয়েছে এটার উপরে, এবং সুও মোটোটা লাগানোরই কথা ছিল। এবং এখানটাতে কিন্তু এই মুহূর্তে এমন একটা আমরা পরিস্থিতিতে আছি, রাষ্ট্রপতি শাসন জারি করলেও আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে বরং খুশিই হব। আর মমতা ব্যানার্জি হয়তো নিজেও চাইছেন যে রাষ্ট্রপতি শাসনটা জারি হোক, তাতে কিছু ইমোশনাল ভোট যদি উনি ক্যারি করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেশনসের কিন্তু এটা একটা কমপ্লিট ফেলিওর এক্সপোজ করে দিয়েছে। জাস্টিস বাগচি একটা নোটে বলছেন যে এই ফিল্ড ম্যাজিস্ট্রেটরা যারা আছে, তাদেরকে যদি আমরা আজকে এই মব অ্যাকশন থেকে যদি না প্রোটেক্ট করতে পারি, তাহলে আজকে সাধারণ মানুষকে কিভাবে প্রোটেক্ট করবেন? তারা কোন ভরসায় ভোটটা দিতে যাবে? হোম সেক্রেটারি আর ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে অলরেডি শোকজ ইস্যু নোটিশ করে দিয়েছে, কিন্তু শুধু এই শোকজটা দিয়ে কি হবে? মানে আলটিমেটলি যা হবার তাই হবে। ইলেকশন শেষ হলে আবার তারা যে যার জায়গায় ফিরে আসবে, শোকজের কিন্তু কোনো মানে থাকে না, বরং তাদের ভালোই হলো। পুলিশ ফোর্সের একটা অংশ এখানে কিন্তু সরাসরিভাবে এই ঘটনার জন্য দায়ী। সেন্ট্রাল ফোর্সকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে, তাতে তারা জুডিশিয়াল অফিসার, তাদের ফ্যামিলি এবং স্টেট জুড়ে যত মানে এডুকেশন আছে, সেই সেন্টারগুলোতে মানে সিকিউরিটি যাতে প্রোভাইড করে এবং তাদের ফ্যামিলিগুলোকেও যাতে সেফ রাখতে পারে, তবে কিন্তু এই এসআইআরও ঠিকঠাকভাবে হবে এবং ভোটটাও ঠিকঠাকভাবে হবে। ইলেকশন কমিশনের উপর যখন যা খুশি তাই বলে দেওয়া যায় না।
একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তার সৌজন্য এবং শালীনতা বজায় রাখা আমরা অবশ্যই কাম্য করব। আমরাও কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশন ভোট কিন্তু মমতা ব্যানার্জিকে কাস্ট করেছিলাম, যাদের আজকে আমাদের বেশিরভাগই বয়স 30, তাদের মধ্যে দেখবেন 80% ছেলে মেয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে তার নিজের ফার্স্ট ভোটটা হয়তো দিয়েছিল, কারণ তারা চেয়েছিল যে সিপিএম এর অপশাসনটা দূরে যায়। কিন্তু মমতা ব্যানার্জি এই শাসনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মালদার মতন জায়গাতে, যেখানে আমরা সবাই জানি এখানে অনুপ্রবেশকারীরা প্রচুর পরিমাণে আছে, শুধু মালদা না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বর্ডার এরিয়াতে যদি আজকে আপনি যান, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী রয়েছে। আজকে বাইপাসের ধার দিয়ে চলে যান, আজকে আপনার রেল লাইনের পাশ থেকে চলে যান, যে বস্তিগুলো আছে আপনি হয়তো জানেনও না যে তারা কোন দেশের লোক, কোন দেশের আইডেন্টিটি, কিভাবে তারা আছে। সরকার কিন্তু কোনো কিছুই দেখছে না। আমাদের সমস্ত রাইটস কিন্তু ফান্ডামেন্টালি কম্প্রোমাইজড হয়ে গিয়েছে। মানে সুপ্রিম কোর্টের উপরেও কিন্তু আজকে আমাদের ভরসা রাখতে পারছি না যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের উপর কি করবে। এটা ফেডারাল ইলেকশন অপারেটরস আর স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা সিভিয়ার জুরিডিকশনাল ফ্রিকশন ক্রিয়েট করছে, যার ফলে ভোটিং ফেজ কনক্লুড হওয়ার আগে ফার্দার লিগাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারভেনশনের চান্সও কিন্তু আরও এই ঘটনাগুলো বাড়িয়ে দিচ্ছে। ডিসপিউটেড ভোটারদের এডুকেশনসে ফিনিশ করার জন্য যে ডেডলাইন 7 এপ্রিল দেওয়া হয়েছে, তার মানে এই 7 এপ্রিলের আগে যতটা পারে গন্ডগোল করে এই এসআইআর প্রক্রিয়াটাকে পুরোপুরি বিফল করে দিতে পারলে কিন্তু রাজ্য সরকার বেঁচে যায়। সুপ্রিম কোর্ট যখন নিজে রাত 2টো পর্যন্ত সিকিউরিটি গ্রিড পার্সোনালি মনিটর করে এই জিনিসগুলোকে দেখছে, সেখানে আমাদের স্টেট কি করছে? আমাদের কিন্তু স্টেটের কোনো পজিটিভ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যে না এসআইআরটাকে করা প্রয়োজন আছে নিজেদের দেশের স্বার্থ, নিজেদের দেশের সিকিউরিটির প্রয়োজনে। সেই স্বার্থ বা সিকিউরিটির প্রয়োজন আমরা আমাদের সরকারের মধ্যে দেখতে চাইছি না। সরকার একটা তোষণমূলক রাজনীতিতে চলছে। হিন্দু হোক বা মুসলিম, যেই হোক, খ্রিস্টান হোক, যাই হোক, যদি না আমার দেশের লোক হয়, আমাদের দেশের লোকেদের অলরেডি চাকরির অভাব, কেন তাদেরকে আমাদের দেশে রাখবো? কেন তাদেরকে এখানে জায়গা দেব? তাদেরকে তো আমরা সরাবো। আজকে যারা ওখানটাতে গিয়ে উগ্রতম ভাষণগুলো দিচ্ছে, তাদেরকে কেন আমরা ধরছি না? তাদেরকে কেন আমরা জেলে পড়ছি না? কেন এই ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে এই অশান্তিকর যারা মন্তব্য ছড়াচ্ছে, যারা অশান্তিকর বিভ্রান্তিকর জিনিসপত্র বলছে, তাদেরকে কেন ধরে রাখছি না? কবে আমরা নেশন ফার্স্ট এইটা ভাবতে শিখবো? আমি পশ্চিমবঙ্গবাসী, এটা যেমন সত্যি কথা, সাথে আমি ভারতবর্ষবাসী। এমন ব্যাপার না যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে আলাদা কোনো স্টেট। পশ্চিমবঙ্গ ভারতের থেকে যদি আলাদা স্টেট না হয়ে থাকে, এক দেশ এক আইন কানুন কবে আসবে? আমরা কবে দেখব? প্রত্যেকটা জায়গায় ভোটের জন্য পয়সা খরচা করে একটাই ভোট দেবো 5 বছর পর, তাতেই সমস্ত কিছু যাতে হয়ে যায়, সেই ব্যবস্থা সরকার করা উচিত। ডেভেলপমেন্টে খরচা করা উচিত, R&Dতে খরচা করা উচিত। সেখানে ভোটিং লোকজন সামলাতে, বেআইনি লোকজন সামলাতে যদি আমরা এইভাবে খরচা করে ফেলি, নিজেদের রিসোর্সকে যদি ইউজ করে ফেলি, তাহলে আমরা অ্যাজ এ নেশন ঘুরে দাঁড়াবো কি করে? আপনি লিখুন যে আপনার এই বিষয়ে কি মত আছে, যে এসআইআরে যাদের অযৌক্তিকভাবে নাম আছে তাদের সাথে কি করা উচিত, এবং থরলি প্রসেসের মধ্যে দিয়ে যারা হ্যারাসড হচ্ছেন তাদের জন্য আমার যথেষ্ট দুঃখ আছে, যে কোনো একটা কারণে হ্যারাস হয়েছেন, হয়তো সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পরেও হয়তো হ্যারাসড হয়েছেন। তাদের জন্য আমাকে বলবো যে আমরা তো কিছুই করি না দেশের জন্য, তো দেশের কিছু খারাপ লোকের জন্য আপনি হয়তো হ্যারাসড হতে পারেন, কিন্তু আপনাকে তো কেউ দেশ থেকে বার করে দিচ্ছে না। আপনি আপনার পক্ষে কোনো না কোনো কাগজ দেবেন, আপনি থেকে যাবেন এইখানটায়। কিন্তু আপনি যদি কিছু না দিতে পারেন, আপনি চলে যান অন্য দেশে, যেখানকার নাগরিক, যেখান থেকে এসেছিলেন। আমাদের দেশে বারের লোকের কোনো জায়গা নেই। এই ভিডিও থেকে এই বার্তাটাই আমি সবাইকে পৌঁছে দিচ্ছি। আপনাদেরও যদি মনে হয় এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার, তাহলে প্লিজ সবাইকে এটা ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি অধীর আগ্রহে বসে থাকবো আপনাদের জন্য।